এই লোকটা ভারতের একটা রাজ্যের সেন্ট্রাল মিনিস্টার। একদিন সে একটা অদ্ভুত স্বপ্ন দেখার কারণে হঠাৎ গুরুতরভাবে অসুস্থ হয়ে যায়। সবাই ভেবেছিল সে মারা যাবে, কিন্তু মৃত্যুকে বোকা বানিয়ে সে আবারও ফিরে আসে। এরই মাঝে তার মুখোমুখি হয় এক কালেক্টর বা আইএএস অফিসার, আর সেই কালেক্টরের হাত ধরেই তার সামনে এসে দাঁড়ায় অতীতের এক ভয়ঙ্কর সত্য। ঘটনাক্রমে সেই কালেক্টরই হয়ে দাঁড়ায় চিফ মিনিস্টার। কি ছিল সেই সত্য, আর সেই কালেক্টরের জীবনের এমন মোড় ঘোরার রহস্যই বা কি? এই প্রশ্নগুলো সহ আরো অনেক অনেক প্রশ্নের উত্তর জানবো 2025 সালের রিসেন্টলি রিলিজ হওয়া মুভি গেম চেঞ্জার এর গল্প থেকে, যার প্রত্যেকটা মোড়ে এত এত সাসপেন্স আর টুইস্ট রয়েছে যে আপনি নিজেই কনফিউজড হয়ে যাবেন কোনটার বেশি প্রশংসা করবেন। আর এই পুরো গল্প জুড়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার আছি আপনার সাথে। চলুন আর কথা না বাড়িয়ে গল্পে চলে যাই। গল্পের শুরুতেই আমরা উত্তরপ্রদেশের সিএম সত্যমূর্তিকে দেখতে পাই। এক রাতে হঠাৎ একটা দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। সেখানে সে এক মা আর ছেলের অস্পষ্ট চেহারা দেখে এতটা ভয় পেয়ে যায় যে বেচারার হার্ট অ্যাটাক হয়ে যায়। তখন তার পালিত ছেলে মপিদেব আর মাগাধীরা সত্যমূর্তির অ্যাসিস্ট্যান্টকে সঙ্গে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু রাস্তায় গিয়ে বাধে এক বিপত্তি। হঠাৎ ফ্লাইওভার ভেঙে পড়ায় পুরো রাস্তায় জ্যাম বেঁধে যায়। কেউ সামনের দিকে এগোতে পারছিল না। তখন বাধ্য হয়ে সত্যমূর্তির সাথে থাকা লোকেরা তাকে কাঁধে তুলে নিয়ে সামনের দিকে এগোতে শুরু করে। এই অবস্থা দেখে সাধারণ জনগণ বলে, ঠিক হয়েছে, এতদিন আমরা দুর্ভোগ পোহাচ্ছি, আজ মন্ত্রী নিজেই দুর্ভোগে পড়েছে, এবার ঠিক বুঝবে। তবে সেদিকে পাত্তা না দিয়ে সত্যমূর্তির ছেলেরা তাকে নিয়ে কোনো মতে হসপিটালে পৌঁছায়, কিন্তু এত কষ্টের পরেও শেষ রক্ষাটা হয় না। ডক্টরদের অনেক চেষ্টার পরেও সত্যমূর্তি মারা যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তার মৃত্যুতে তার ছেলেরা কষ্ট না পেয়ে উল্টো খুশি হয়, আর হসপিটালের মধ্যেই এটা নিয়ে ঝগড়া করতে শুরু করে যে তার বাবা মারা যাওয়ার পর কে সিএম হবে। ছোট ছেলে মপিদেব পার্টি অফিসে ফোন করে বাবার মৃত্যুর খবরটা দিতেই যাবে, এমন সময় হঠাৎ সত্যমূর্তির জ্ঞান ফিরে আসে। অর্থাৎ সে মারা যায়নি, তার শরীর একটু বেশি খারাপ হয়ে পড়েছিল। তবে এই বিষয়টাতে তার ছেলেরা খুব একটা খুশি হতে পারে না, কারণ তাদের আশা তো একেবারে কাকের বাসা হয়ে গেল। মাগাধীরা তো বলেই বসে, বাবা আইসিইউতে শুয়েও রাজনীতি করছো। সত্যমূর্তি তখন অজ্ঞান ছিল, তাই সে তার ছেলের কথার উত্তরটা দিতে পারে না। এদিকে পরদিন আমরা কিছু গুন্ডাকে একটা ট্রেনের ওপর অ্যাটাক করতে দেখি। তারা রাম নামের একজন কালেক্টরকে মারতে গিয়েছিল। তবে একটা মানুষকে মারার জন্য পুরো ট্রেন থামানো হবে, এই ব্যাপারটা রাম মেনে নিতে পারে না। সে রাগের মাথায় ওই গুন্ডাগুলোকে অনেক মারধর করে। তার ধোলাই দেখে গুন্ডারাও টেনশনে পড়ে যায় আর ভাবতে থাকে একজন কালেক্টর কিভাবে এত মারধর করতে পারে। তখন তাদেরই একজন বলে ওঠে, আরে এ তো কালেক্টর হয়েছে 2 দিন হলো, এর আগে তো আইপিএস অফিসার ছিল। এই কথা শুনে সবার গলা শুকিয়ে যায়। যাই হোক, রাম তাদের সবাইকে মেরে ট্রেন লাইনের ওপর বেঁধে রাখে। তারপর তাদের বসকে ফোন করে। বস তার সাঙ্গপাঙ্গর ব্যাপারে জানতে পেরে তৎক্ষণাৎ হেলিকপ্টার নিয়ে পৌঁছে যায় রামের কাছে। এসে তাকে তার ছেলেদেরকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে। তখন রাম বলে, ওদেরকে তো ছেড়ে দেব, কিন্তু আমার ট্রেন যে মিস হলো তার কি হবে? বস বলে, আপনি দরকার পড়ে আমার হেলিকপ্টার নিয়ে যান, কিন্তু ওদের প্লিজ ছেড়ে দিন। সেটা শুনে রাম খুশি মনে হেলিকপ্টারে গিয়ে ওঠে, আর বস ব্যস্ত হয়ে যায় ওই গুন্ডাগুলোদের হাতের বাঁধন খোলাতে। এমন সময় হঠাৎ একটা ট্রেন দ্রুত গতিতে তাদের দিকে ধেয়ে আসতে থাকে, কিন্তু তখনও ছেলেগুলোর হাতের বাঁধন খোলা হয়নি। সবাই খুব ভয় পেয়ে যায়। তখন রাম হেলিকপ্টার থেকেই খুব স্টাইলের সাথে ওই ছেলেগুলোর হাতের বাঁধন কেটে তাদেরকে বাঁচিয়ে দেয়। সেখান থেকে বাড়ি ফেরার পর রামের পরিবার তাকে বরণ করে ভেতরে তোলে। তার মা বলে, তোমাকে আইপিএস হতে দেখেছি, আইএএসও হতে দেখলাম, এখন শুধু বর হতে দেখা বাকি। এই কথা শুনে রাম বিরক্ত হয়ে যায়। আর যাই হোক, সে কোনোভাবেই বিয়ে করতে রাজি নয়। তার পরিবারের সবাই তাকে বোঝানোর চেষ্টা করে যে তার এখন বিয়ে করে নেওয়া উচিত, কিন্তু রাম কারো কথা মানে না। অবশ্য বিয়ে না করার পেছনে একটা কারণ আছে, যেটা আমরা সামনে জানতে পারবো। এদিকে সত্যমূর্তি সুস্থ হয়ে ফেরার পর পার্টি অফিসে মিটিং ডাকে। সেখানে সে সবাইকে উদ্দেশ্য করে ঘোষণা দেয় যে এরপর থেকে পার্টির কেউ কোনো রকম অনৈতিক কাজে জড়িত থাকতে পারবে না। যারা কোনো অনৈতিক কাজে জড়িত থাকবে তাদেরকে পার্টি থেকে বরখাস্ত করা হবে। সেটা শুনে তার 2 ছেলের মাথায় যেন বাজ পড়ে, কারণ তারাই তো সব থেকে বেশি ইলিগাল কাজে জড়িত। পার্টির বাকিরাও বিষয়টাতে খুব একটা খুশি হতে পারে না, কারণ তাদেরও কম বেশি 2 নম্বর ধান্দা ছিল। তাছাড়া সত্যমূর্তি নিজেও তো এসব সাপোর্ট করত। তাই তার হঠাৎ এমন আমূল পরিবর্তন দেখে সবাই একটু অবাক হয়। অন্যদিকে রাম গিয়ে তার নতুন অফিসে জয়েন করে।
সেখানে তার অ্যাসিস্ট্যান্ট ছিল সাইড সত্যম। তার এমন অদ্ভুত নাম হওয়ার পেছনে কারণ হচ্ছে সে ছোটবেলায় আড়াআড়িভাবে জন্ম নিয়েছিল, যে কারণে জন্মের পর থেকেই সে আড়াআড়িভাবে চলে, আড়াআড়িভাবেই কথা বলে। তো অফিসের প্রথম দিনেই রাম একটা আর্জেন্ট মিটিং ডেকে বলে, আমি এই শহরের দুর্নীতিগ্রস্ত সবাইকে এক ছাদের নিচে দেখতে চাই। অফিসের লোকেরা বলে, ঠিক আছে স্যার, 1 সপ্তাহের মধ্যেই হয়ে যাবে। কিন্তু রাম এত সময় দিতে রাজি ছিল না। সে পরদিনই সবার সাথে দেখা করতে চায়। সেটা শুনে সবাই একটু আমতা আমতা করতে শুরু করে। তবে রাম একটু জোর দিয়ে বলতেই সবাই রাজি হয়ে যায়। এরই মাঝে মপিদেব তার বালির আড়তে গিয়ে সেখানকার ম্যানেজার সীমাকে বলে, বাবা বলেছে এখন থেকে সব কাজকর্ম বন্ধ করতে হবে। আসলে এটা মপিদেবের 2 নম্বর ব্যবসার মধ্যে একটা ছিল। তো কাজ বন্ধ হয়ে যাবে শুনে সীমা বেশ টেনশনে পড়ে যায়। তবে মপিদেবের কাছে অন্য প্ল্যান আগে থেকেই রেডি ছিল। সে সীমাকে বলে, দিনের বেলায় কাজ করলে বাবা বুঝতে পারবে, রাতের বেলায় করলে তো আর বুঝতে পারবে না, তাই সব কাজ রাতে করতে হবে। সীমা তার কথা মেনে নেয়। এরই মাঝে একজন এসে সীমাকে জানায় যে নতুন কালেক্টর অফিসে তাদেরকে ডেকে পাঠিয়েছে। এটা শুনে সীমা একটু অবাক হয়, কারণ এর আগে কখনোই তাকে এভাবে কেউ অফিসে ডেকে পাঠায়নি। যাই হোক, পরদিন রামের কথা মতো সবাই তার অফিসে হাজির হয়। তবে 4 জন লোক অর্ডার ফলো করেনি, যে কারণে রাম তাদের কাছে পুলিশ পাঠিয়ে তাদেরকে ধরে আনায়। সবাই আসার পর রাম তাদেরকে কড়াকড়িভাবে ওয়ার্নিং দেয় যে তাদেরকে এখন থেকে সব ধরনের অনৈতিক কাজকর্ম বন্ধ করতে হবে। কিন্তু লোকগুলো তার কথা মানতে চায় না, কারণ তারা সবাই কোনো না কোনোভাবে অনৈতিক কাজের সাথে জড়িত। তো সেটা শুনেই রাম আগে থেকে এনে রাখা বাসগুলোতে তাদেরকে বসিয়ে দেয়। প্রত্যেক ক্যাটাগরির বিজনেসম্যানদের জন্য আলাদা আলাদা বাসের ব্যবস্থা ছিল। সত্যম তাদেরকে তাদের ক্যাটাগরি অনুযায়ী বাসে বসিয়ে দেয়, কিন্তু কেউ কিছুই বুঝে উঠতে পারছিল না তাদের সাথে কি হচ্ছে। রাম তাদেরকে নিয়ে প্রথমেই চলে যায় ভীমা নামের এক ব্যক্তির চালের গোডাউনে। শুধুমাত্র চালের ব্যবসা করেই আজ সে কোটিপতি। তার এই কোটিপতি হওয়ার রহস্য উদ্ঘাটনের জন্যই রাম সেখানে গিয়েছিল। ভীমা প্রথমে খুব কনফিডেন্সের সাথে তাকে পুরো ফ্যাক্টরি ঘুরিয়ে দেখায়। রাম খুব মনোযোগ দিয়ে সবকিছু দেখছিল, কিন্তু একটা জিনিস তার মনে একটু খটকা লাগে। সাধারণত চালের গোডাউনে গেলে ইঁদুরের দেখা আমরা অবশ্যই পাই, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এত বড় একটা চালের দোকানেও কোথাও ইঁদুরের খোঁজ নেই। এমনকি ইঁদুর মারার কোনো ব্যবস্থাও সেখানে ছিল না। কিছুক্ষণ পর হঠাৎ সে মাঝখান থেকে একটা চালের বস্তা টেনে নামায়, আর তখনই ভীমার আসল রহস্য সবার সামনে আসে। আসলে লোকটার রেশনের 1 টাকা দামের চালে কেমিক্যাল মিশিয়ে পলিশ করে সেটা 60 টাকা দরে বিক্রি করে। আর এই কেমিক্যাল যুক্ত চাল খেয়ে ইঁদুরগুলো মারা গেছে, যে কারণে তারা আর ওই গোডাউনে আসে না। তাহলে ইঁদুর যদি ওই চাল খেয়ে মারা যায়, তাহলে মানুষের কি অবস্থা হবে বুঝতেই পারছেন। তো রাম সাথে সাথেই ওই চালের গোডাউন সিজ করে চলে যায় শপিং মলে। সেখানে গিয়ে সে ফায়ার সার্ভিসের লোকেদের ডেকে পাঠায়, কিন্তু পার্কিং এরিয়ায় জায়গা স্বল্পতার কারণে তারা ভেতরে ঢুকতে পারছিল না। সেটা দেখে রাম ওই মলের মালিককে বলে, এই সমস্যার কারণে কিছুদিন আগে আপনার মলে আগুন লাগার পরেও ফায়ার সার্ভিসের লোকেরা সেটা নেভাতে পারেনি। এতে অনেক মানুষ মারা গেছে। প্রত্যেক বড় বড় কনস্ট্রাকশনে ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকানোর জন্য বেশি জায়গা রাখা উচিত। এটা বাধ্যতামূলক করা হয়েছে। এই কারণেই আপনার শপিং মলটা ভেঙে দেওয়া হবে। কিন্তু শপিং মলের মালিক তাকে এমনটা করতে দিতে রাজি হয় না, বরং সে রামকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিতে থাকে। কিন্তু রামের এতে কিছু এসে যায় না। তখন মলের মালিক বলে, এত বড় শপিং মল ভাঙতে তো আপনার 1 সপ্তাহ সময় লেগে যাবে, তার মধ্যে আমি আপনার ব্যবস্থা করে ফেলবো। কিন্তু সে বেচারা জানতো না রাম আগে থেকে সব প্রস্তুতি নিয়েই এসেছে। তার একটা অর্ডারে মাত্র 30 সেকেন্ডের মধ্যে শপিং মলটা ভেঙে মাটির সাথে মিশে যায়, আর সেটা দেখে সবাই হা করে তাকিয়ে থাকে। এরপর রাম তাদের সবাইকে বাসে তুলে নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু অলরেডি 2 জায়গার অবস্থা দেখে সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল। তাই তারা রামকে আর কোথাও না যাওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকে, তার কাছে হাত জোর করে ক্ষমা চায়, আর ওয়াদা করে এরপর থেকে আর কোনো রকম অনৈতিক কাজ করবে না। তো সেদিন অফিস শেষে রাম এবং তার বন্ধুরা তার এক অন্য বন্ধুর বিয়েতে যায়। সব বন্ধুরা বসে আড্ডা দিচ্ছিল, তখন তাদের মধ্যে একজন রামকে জিজ্ঞেস করে, তুমি এত সাকসেসফুল, তবুও বিয়ে করতে চাচ্ছ না কেন? রাম প্রথমে কারণটা বলতে চাচ্ছিল না, কিন্তু বন্ধুদের জোরাজোরিতে শেষমেশ সে বলতে শুরু করে। আসলে কলেজ লাইফে রাম খুব একরোখা টাইপের ছেলে ছিল, যেখানেই অন্যায় দেখতো সেখানেই ঝাঁপিয়ে পড়তো। এরই মাঝে হঠাৎ সে জানতে পারে তাদের কলেজের কেটি নামের একজন টিচার ক্লাসের বাইরে মেয়েদেরকে আজে বাজে ইঙ্গিত দেয়। রাম রাগের মাথায় গিয়ে কেটিকে ধরে মারধর করতে শুরু করে। লোকটা বুঝে উঠতে পারছিল না রাম হঠাৎ তাকে কেন মারধর করছে, কিন্তু রাম তাকে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করে না। এরই মাঝে কেটির মেয়ে দীপিকা সেখানে পৌঁছে যায়। বাবাকে এইভাবে মার খেতে দেখে দীপিকা ভীষণ রেগে যায়। তখন জানা যায় রাম আসলে ভুল কেটিকে গিয়ে মেরেছে,
তাদের কলেজে আরো একজন টিচার ছিল যার নাম কেটি। সেই লোকটাই মূলত খারাপ। রাম তখন নিজের ভুল বুঝতে পেরে দীপিকার বাবার কাছে ক্ষমা চায়, কিন্তু দীপিকার বাবা ভীষণ রেগে গিয়েছিল। তারা বাবা মেয়ে মিলে রামকে পুলিশে ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে আসে। পরদিন কলেজে গিয়ে দীপিকা জানতে পারে রাম একটু রাগী হলেও সে মানুষ হিসেবে খুব ভালো, আর তার বাবাকে মারার পেছনের আসল ঘটনাটাও জানতে পারে। সবকিছু শোনার পর দীপিকা তার বাবাকে নিয়ে গিয়ে রামকে থানা থেকে ছাড়িয়ে আনে। রাম তখনও দীপিকা এবং তার বাবার কাছে ক্ষমা চায়, কিন্তু লোকটা কোনোভাবেই তার অপমান ভুলতে পারছিল না। তাই সে রামের সাথে একটা কথাও বলে না। সেদিকে আবার দীপিকাকে প্রথম দেখাতেই রামের খুব ভালো লেগে যায়। তাই পরদিন দীপিকার সাথে দেখা হওয়া মাত্রই সে তার সাথে কথা বলার চেষ্টা করে। তাকে হাবভাবে বোঝায় যে সে দীপিকাকে অনেক পছন্দ করে। দীপিকাও সেটা বুঝতে পেরেছিল। তাই সে বলে, এসব বন্ধ করো, তোমার সাথে আমার কিচ্ছু হওয়া সম্ভব নয়। আমার রাগী ছেলে মোটেও পছন্দ না, আর তুমি তো যেখানে সেখানে মারধর করো। আসলে সেই দিনই আবার রাম ওই আসল কেপিকে পিটিয়েছিল, আর সেটা দীপিকা দেখে ফেলেছিল। তবে তার এসব মারধর করাটা মোটেও পছন্দ না। তাই রাম বলে, আমি আর কখনো মারামারি করব না। এরই মাঝে একটা বখাটে ছেলে এসে দীপিকাকে অদ্ভুত দৃষ্টিতে দেখতে থাকে। রাম প্রথমে নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু পরে আর রাগ ধরে রাখতে পারে না। সে গিয়ে ওই ছেলেটাকে পেটাতে শুরু করে, আর তখনই সেখানে পুলিশ চলে আসে। তারা কোনো মতে দুজনকে বুঝিয়ে শুনিয়ে আলাদা করে। তবে দীপিকা এটা দেখে আরো বেশি রেগে যায়। রাগ কমানোর জন্য দীপিকার কথা মতো রাম গিয়ে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি হয়। এরপর একদিন দীপিকার সাথে থাকাকালীন রামের এক ক্লাসমেট সীমা দীপিকার সামনেই রামকে খুব বিরক্ত করছিল। হ্যাঁ, এটাই সেই বালির আড়তওয়ালা সীমা। রাম আর সে একই কলেজে পড়াশোনা করত, কিন্তু স্বভাবের কারণে আজ দুজন দুই পথে। যাই হোক, সীমা রামকে বিরক্ত করায় রাম কোনো মতে নিজের রাগকে কন্ট্রোল করে। সেটা দেখে দীপিকা খুব খুশি হয়ে যায়। কিন্তু দীপিকা যাওয়া মাত্রই রাম আবারও ক্ষেপে আগুন হয়ে যায়। সে সীমা আর তার বন্ধুদেরকে অনেক মারধর করে, এবং ঘটনাক্রমে দীপিকা পেছন থেকে সেটা দেখে ফেলে। সে বুঝে যায় রামের রাগ কন্ট্রোল করা এতটা সহজ নয়। সে যত চেষ্টাই করুক না কেন তার রাগ কন্ট্রোল হবে না। তাই দীপিকা তাকে বলে, তুমি কলেজ শেষে IAS এর পরীক্ষা দাও, তখন তোমার এই রাগটা কাজে লাগবে। কলেজ লাইফে রাগ করলে তোমাকে সবাই বখাটে মনে করবে, কিন্তু সেই সময় তোমার রাগের কারণে মানুষের উপকার হবে, দেশের সন্ত্রাস দমন হবে। সেটা শুনে রাম বলে, তাহলে তো পুলিশ হওয়াই ভালো, আমি IPS এর পরীক্ষা দিই। কিন্তু দীপিকা তাতে রাজি হয় না। সে বলে, তুমি যদি পুলিশে যাও তাহলে সব অন্যায়ের জন্য এনকাউন্টার করতে শুরু করবে। এই চাকরি তোমার জন্য না। তার থেকে ভালো তুমি কালেক্টর হও। তোমার একটা সুইয়ের দাম তখন অনেক বেশি হবে। তুমি সইয়ের মাধ্যমে তোমার রাগ প্রকাশ করবে। কিন্তু একটা কথা মনে রেখো, তুমি যদি কালেক্টর না হয়ে IPS হও তাহলে আমি তোমার সাথে আর কোনো যোগাযোগ রাখবো না। রাম তখন মনোযোগ দিয়ে IAS এর পরীক্ষার প্রিপারেশন নিতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত মাত্র কয়েকটা মার্ক কম থাকার কারণে সে IAS হতে পারে না। তার IPS এ সিলেকশন হয়ে যায় এবং সে পুলিশ হিসেবে জয়েন করে। এটা শুনে দীপিকা ভীষণ কষ্ট পায়। সে রামের সাথে আর কোনো রকম যোগাযোগ রাখে না। রাম তাকে বোঝানোর জন্য তার বাড়ি পর্যন্ত গিয়েছিল, কিন্তু দীপিকা ততদিনে অন্য কোথাও শিফট হয়ে গিয়েছিল। তাই তাদের আর কখনো দেখাও হয়নি। কিন্তু রাম আজও দীপিকাকে অনেক ভালোবাসে, যে কারণে সে অন্য কাউকে বিয়ে করতে চায় না। আর তার কালেক্টর হওয়ার পেছনেও কারণটা দীপিকাই। কিন্তু অদৃষ্টের কি নির্মম পরিহাস, কালেক্টর হওয়ার পরেও সে তার ভালোবাসার মানুষটাকে আজ কাছে পাচ্ছে না। পাবেই বা কিভাবে? তার তো কোনো খোঁজই জানে না। এই কথা শুনে তার এক বন্ধু হঠাৎ বলে ওঠে, আরে আমি তো দীপিকাকে দেখেছি, আমি তো জানিও কোথায় আছে। সবাই তখন তাকে জোর দিয়ে জিজ্ঞেস করতে শুরু করে দীপিকা কোথায়। তার কথাটা শুনে এতদিন পর রামের মনেও আশা জাগে। কিন্তু দুঃখের বিষয়, ছেলেটা এত বেশি মদ খেয়ে ফেলেছিল যে দীপিকার অ্যাড্রেস বলার আগেই সে অজ্ঞান হয়ে যায়। তার বাকি বন্ধুরা তাকে ওঠানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ছেলেটার জ্ঞান ফেরে না। তখন বন্ধুরা বলে, এ আর আগামীকাল সন্ধ্যার আগে উঠবে না। এটা শুনে রাম হতাশ হয়ে যায়। সেই রাতে রাম কাউকে কিছু না জানিয়ে সীমার বালির আড়তে রেড করতে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, রেড করতে গিয়ে সে ভেতরে না ঢুকে গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে। এটা দেখে সীমারাও বেশ টেনশনে পড়ে যায়। তারা রামকে ভয় দেখানোর অনেক চেষ্টা করে, কিন্তু ভয় দেখাতে গিয়ে উল্টো তারাই কনফিউজ হয়ে যায় যে রাম আসলে কি করতে চাচ্ছে। না সে সেখান থেকে যাচ্ছে, আর না সে কোনো কিছু করছে। তাই তারা সবকিছু ভুলে তাদের কাজে মনোযোগ দেয়। এরপর ট্রাক ভর্তি বালি নিয়ে সেখান থেকে রওনা হবে, তখনই হঠাৎ কোথা থেকে যেন পুলিশ এসে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়। কেউ কিছুই বুঝে উঠতে পারছিল না হঠাৎ করে কোথা থেকে পুলিশ আসলো আর কেন তাদেরকে অ্যারেস্ট করলো। তবে নিয়ে যাওয়ার পর মপিদেব খবরটা পেয়ে তৎক্ষণাৎ পৌঁছে যায় রামের অফিসে। কিন্তু রাম তখন অন্য একটা জরুরি মিটিংয়ে ব্যস্ত ছিল, তাই মপিদেবকে বাইরে অপেক্ষা করতে বলে।
একজন মন্ত্রীকে বাইরে অপেক্ষা করতে হবে এটা মপিদেব হজম করতে পারে না, তাই সে রামকে থ্রেট দেওয়ার ট্রাই করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। উল্টো রামের কথার ভয়ে মপিদেব সুবোধ বালকের মতো গিয়ে বাইরে অপেক্ষা করতে শুরু করে। কিছুক্ষণ পর মিটিং শেষ হলে মপিদেবকে ভেতরে ডেকে পাঠানো হয়। মপিদেব ভেতরে গিয়ে রামকে সীমাদের বিরুদ্ধে কমপ্লেনটা উঠিয়ে নিতে বলে, তাকে আবারও শাসানোর চেষ্টা করে, কিন্তু রাম তাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে সে কোনোভাবেই এই কাজটা করবে না। মপিদেব সেটা দেখে ভীষণ ক্ষেপে যায়। সে রামকে সীমাদের বিরুদ্ধে কমপ্লেন তুলে নেওয়ার জন্য জোর দিতে থাকে, কারণ রামের সই ছাড়া সীমাদেরকে বের করা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু রামও নাছোড়বান্দা, সে কোনোভাবেই তার কথা মানতে রাজি না। সে মপিদেবকে বলে, ঠিক আছে, কমপ্লেনটা যেহেতু অফিসিয়াল ভাবে হয়েছে, তো আপনিও অফিসিয়াল ভাবে একটা লিখিত দিন যে আপনি সীমাদের দায়িত্ব নিচ্ছেন, তাহলে আমি ছেড়ে দিব। কিন্তু মপিদেবের পক্ষে তো আর অনৈতিক কাজের দায়িত্ব নেওয়া সম্ভব নয়, তাই সে বিরক্ত হয়ে সেখান থেকে বেরিয়ে আসে। বাড়ি ফিরে সে তার অ্যাসিস্ট্যান্টকে একজন ভালো উকিল হায়ার করতে বলে সীমাদের ছাড়ানোর জন্য, কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট জানায় তাদের প্রত্যেককে ছাড়ানোর জন্য 10 লাখ টাকা করে খরচ হবে। এটা শুনে মপিদেব খুব টেনশনে পড়ে যায়, কারণ তার বালির আড়তে প্রায় 500 জন মানুষ কাজ করে, প্রত্যেকের পেছনে 10 লাখ টাকা খরচ করা মানে বুঝতেই পারছেন। তাই মপিদেব তখন সীমাদেরকে না ছাড়িয়ে নতুন লোক হায়ার করে তাদের কাজ শুরু করে দিতে বলে। এদিকে রামের বন্ধুরা তাকে ফোন করে জানায় যে তার সেই বন্ধুর জ্ঞান ফিরেছে এবং সে দীপিকার অ্যাড্রেসও বলেছে। রাম সেটা শুনে খুব খুশি হয়ে যায়। সে তৎক্ষণাৎ পৌঁছে যায় দীপিকার অ্যাড্রেসে। সেটা ছিল একটা বৃদ্ধাশ্রম। রামের সাথে সত্যমও গিয়েছিল। রাম তাকে ভেতরে পাঠিয়ে দেয় দীপিকাকে ডেকে আনার জন্য। এতদিন পর রামের কথা শুনে দীপিকাও ভীষণ খুশি হয়। সে রামকে ভেতরে এসে তার সাথে দেখা করতে বলে, কিন্তু রাম ভেতরে যেতে রাজি হয় না। এদিকে দীপিকাও জেদ ধরে বসে যে সে বাইরে এসে রামের সাথে দেখা করবে না, তাই রামও রাগ করে সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন দীপিকা আর নিজের রাগ ধরে রাখতে পারে না, সে দৌড়ে বাইরে বেরিয়ে আসে। সেটা দেখে রাম তার গাড়ি থামিয়ে দীপিকার কাছে আসে। এত বছর পর আবারও তাদের দেখা হচ্ছিল, তারা দুজনেই খুব খুশি ছিল। তখন দীপিকা তাকে আবারও ভেতরে যাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু রাম কোনোভাবেই ভেতরে যেতে রাজি হয় না। তখন দীপিকা মনে করে কালেক্টর হওয়ার পর হয়তো রামের খুব অহংকার বেড়ে গেছে, তাই সে রাগ করে সেখান থেকে চলে যেতে শুরু করে। এমন সময় হঠাৎ সেই এলাকার কালেক্টর এসে রামকে জেরা করতে শুরু করে। আসলে সরকারি পারমিশন ছাড়া এক জেলার কালেক্টর অন্য জেলায় যাওয়ার নিয়ম নেই, তাই ওই কালেক্টর রামের নামে কমপ্লেইন ফাইল করতে চায়। কিন্তু রাম কি জিনিস তা লোকটা জানতো না। সে রাস্তার পাশে থাকা মাইল ফলক দেখিয়ে বলে, একটু ওইদিকে তাকান, আমি আমার জেলাতেই আছি, কিন্তু আপনি এক্সাইটমেন্টের কারণে আমার জেলায় ঢুকে পড়েছেন। এখন কমপ্লেন কার করা উচিত, আপনার নাকি আমার? লোকটা তখন বুঝতে পারে সে ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়ে ফেলেছে, তাই সে রামের কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে বেরিয়ে যায়। দীপিকা সেটা বুঝতে পেরে রামকে এসে জড়িয়ে ধরে। এতদিন পর তাকে কাছে পেয়ে দীপিকা ভীষণ খুশি ছিল। তারপর দিন রাম অফিসিয়াল পারমিশন নিয়ে দীপিকার সাথে দেখা করতে যায়। দীপিকা তখন তাকে বৃদ্ধাশ্রমের ভেতরে নিয়ে গিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। বৃদ্ধাশ্রমের লোকেরাও দীপিকাকে বারবার জিজ্ঞেস করত সে কেন বিয়ে করতে চায় না। তাই আজ দীপিকা রামকে তাদেরকে দেখিয়ে বলে, আমি এই ছেলেটার কারণেই আজ পর্যন্ত বিয়ে করতে চাইনি। এটা শুনে সবাই তাদের দুজনকে সবসময় ভালো থাকার আশীর্বাদ করে। এরপর দীপিকা রামকে এক বৃদ্ধ মহিলার কাছে নিয়ে যায়। সেখানে গিয়ে পুরো রুমের ভেতর হাজারো চিঠি ছড়ানো দেখে রাম বেশ অবাক হয়। তখন দীপিকা জানায় ওই মহিলা মানসিকভাবে অসুস্থ। সে প্রতিনিয়ত দেশের বিভিন্ন সমস্যা নিয়ে সিএম এর উদ্দেশ্যে চিঠি লেখে, কিন্তু সেগুলো সিএম এর কাছ পর্যন্ত পৌঁছানো সম্ভব হয় না। রাম সেখান থেকে একটা চিঠি উঠিয়ে পড়ে বলে, এই ব্যাপারগুলো তো আসলেই খুব জটিল, বিষয়টা সিএম কে জানানো উচিত। পরদিন ওই এলাকায় সিএম এর আসার কথা ছিল, তাই রাম বলে, আমি সিএম এর সাথে নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে কথা বলবো। এই কথা শোনা মাত্রই বৃদ্ধ মহিলা সিএম এর সাথে দেখা করার জন্য জিদ ধরে বসে। পরদিন সত্যমূর্তি তার 2 ছেলে এবং সীমাকে নিয়ে রামের জেলায় আসে। সীমাকে ওই জেলার কাউন্সিলর হিসেবে নির্বাচন করা হয়েছিল, সেজন্য সীমা সবাইকে ধন্যবাদ জানিয়ে সত্যমূর্তিকে বক্তব্য দেওয়ার জন্য ডাকে। সত্যমূর্তি মাইকের সামনে এসে কিছু বলতেই যাবে, তখনই ওই বৃদ্ধ মহিলা হঠাৎ বলে ওঠে, তোরে সব নকল ভালো মানুষই বন্ধ কর, জনগণের তো কোনো উপকার করলিই না। কথাটা শুনে সবাই ভীষণ রেগে যায়। তারা ওই মহিলাকে সভা থেকে বের করে দিতে বলে, কিন্তু সত্যমূর্তি তেমনটা করে না। সে ওই মহিলাকে স্টেজে উঠে আসতে বলে। তখন রাম আর দীপিকা মিলে তাকে স্টেজে নিয়ে আসে। সত্যমূর্তি তাকে দেখে যেন আকাশ থেকে পড়ে। তার অ্যাসিস্ট্যান্টেরও একই অবস্থা। এরপর যখন বৃদ্ধ মহিলা তার সাথে নাম ধরে এবং তুই তকারি করে কথা বলতে শুরু করে, তখন সীমা এবং সত্যমূর্তির ছেলেরা তার উপর ভীষণ রেগে যায়। এরপর বৃদ্ধ মহিলা সবার সামনে জানায় যে সত্যমূর্তির কাছ থেকে পারমিশন নেওয়া দুধের ফ্যাক্টরিতে কেমিক্যাল যুক্ত দুধ বিক্রি করা হয়,
আর সেগুলো খেয়ে বাচ্চারা দিনের পর দিন অসুস্থ হচ্ছে এবং মারা যাচ্ছে। সত্যমূর্তি এ ব্যাপারে কিছুই জানতো না, তাই সে রামের কাছে এর সত্যতা জিজ্ঞেস করেন। রাম জানায় তারা সম্পূর্ণ টেস্ট করে দেখেছে আসলেই ওই বৃদ্ধ মহিলার কথা সত্যি। কিন্তু এই কথা শুনে মপিদেব ক্ষেপে গিয়ে রামদেরকে সেখান থেকে তাড়িয়ে দিতে চায়, কারণ দুধের মধ্যে বিষাক্ত কেমিক্যাল মেশানোর আইডিয়াটাও তারই ছিল। কিন্তু বৃদ্ধ মহিলা সেখান থেকে যেতে না চাইলে মপিদেব তাকে আর দীপিকাকে ধাক্কা দেয়। সৌভাগ্যবশত রাম তাদের দুজনকে সামলে নেয়, কিন্তু তার আচরণে রাম আর নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। সে মপিদেবের মুখে কষে এক থাপ্পড় বসিয়ে দেয়। এতে রামের সিনিয়র রেগে গিয়ে তাকে পুলিশে দিতে চায়, কিন্তু সত্যমূর্তি তেমনটা হতে দেয় না। উল্টো সবার সামনে তার ছেলেকেই রামের কাছে ক্ষমা চাওয়ায়। এরপর সে বৃদ্ধ মহিলার কাছে হাত জোর করে ক্ষমা চায় এবং তাকে আশ্বস্ত করে যে এই সব সমস্যার সমাধান সে করে দেবে। এই কথা বলে সত্যমূর্তি স্টেজ থেকে নামছিল, তখনই হঠাৎ তার পুরনো কথাগুলো মনে পড়তে শুরু করে, আর তৎক্ষণাৎ আবারও তার হার্ট অ্যাটাক হয়ে যায়। তাকে সাথে সাথেই হসপিটালে ভর্তি করানো হয়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে মপিদেব তাকে জিজ্ঞেস করে, তুমি সবার সামনে আমাকে কিভাবে একটা কালেক্টরের কাছে ক্ষমা চাওয়াতে পারলে? তুমি কি ভুলে গেছো আমি একজন মন্ত্রী? এর কিছু একটা বিহিত তোমাকে করতেই হবে। তখন সত্যমূর্তি তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে রামকে সাসপেন্ড করিয়ে দেয়, আর সেই সাথে তার ছেলের ভুলের জন্য তাকে মন্ত্রী পদ থেকে সরিয়ে দেয়। কথাটা শুনে মপিদেব ভীষণ কষ্ট পায়। কিছুক্ষণ পর সবাই হসপিটাল থেকে চলে গেলে সে একা আবারও তার বাবার সাথে দেখা করতে আসে। তখন সত্যমূর্তি জানায় তাকে শুধু মন্ত্রী পদ থেকেই সরানো হয়নি, তাকে পার্টি থেকে বরখাস্ত করা হচ্ছে। এবার আর মপিদেব বিষয়টা মেনে নিতে পারে না। সে তার বাবাকে নির্মমভাবে মেরে ফেলে। এরপর সবার সামনে এমন নাটক করে যেন তার বাবার মৃত্যুতে সে অনেক বেশি কষ্ট পেয়েছে। এদিকে মাগাধীরা তার বাবার মৃত্যুর খবর পেয়ে হুন্নে হয়ে ওঠে সিএম হওয়ার জন্য। দুই ভাইয়ের ভেতর হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। সাথে সাথেই হসপিটালের মধ্যেই পার্টি মিটিং ডাকা হয় নতুন সিএম এর সিলেকশনের জন্য। বড় ছেলে হিসেবে বেশিরভাগ মানুষ মাগাধীরাকেই সাপোর্ট করছিল, কিন্তু যখন সে জানতে পারে মপিদেব সিএম এর চেয়ার পাওয়ার জন্য নিজের বাবাকেই মেরে ফেলেছে, তখন তার আর সাহসে কুলায় না। মাগাধীরা নিজেই মপিদেবকে সাপোর্ট করতে শুরু করে, আর এভাবেই কোনো রকম বাধা ছাড়াই মপিদেব সিএম বনে যায়। এদিকে রাম তার সাসপেনশন নিয়ে ভীষণ কষ্ট পায়। তবে তার এবং দীপিকার যেহেতু বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, তাই দীপিকা তাকে গিয়ে বলে, ভালোই হয়েছে, তুমি এখন একটু বিয়ের দিকে কনসেন্ট্রেশন দিতে পারবে। পরদিন রাম আর দীপিকার বিয়ে ছিল। রাম বিয়ের মণ্ডপে যাওয়ার পথে দেখে একদিনেই তার এলাকার অবস্থা নাজেহাল হয়ে গেছে। সব জায়গায় তুলকালাম শুরু হয়ে গেছে। এরই মাঝে হঠাৎ পুলিশ চলে আসে রামকে অ্যারেস্ট করার জন্য, কারণ মপিদেব তাকে থাপ্পড় মারার অপরাধে রামের নামে কেস করেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, পুলিশ তাকে থানায় না নিয়ে গিয়ে রাস্তার মাঝখানেই ভ্যানের সাথে বেঁধে রেখে সেখান থেকে দূরে চলে যায়। আর সাথে সাথে সীমার গুন্ডারা এসে রামের ওপর অ্যাটাক করতে শুরু করে। আসলে ওই ইন্সপেক্টরও মপিদেবের সাথে যুক্ত ছিল। আসলে মপিদেব সীমার লোকেদেরকে কিনে নিয়েছিল। একদিকে রাম গুন্ডাদের হাতে মার খেতে থাকে, অন্যদিকে মপিদেব মাথার সব চুল ফেলে দিয়ে বাবার সৎকারের প্রস্তুতি নিতে শুরু করে। সে ভেবেছিল তার টাক মাথা দেখে সাধারণ জনগণ তার প্রতি সিম্প্যাথি দেখাবে। সে মনে মনে সিএম এর চেয়ারে বসার পুরো প্রস্তুতি নিয়ে ফেলেছিল। এরই মাঝে সত্যমূর্তির অ্যাসিস্ট্যান্ট সবার সামনে গিয়ে একটা ভিডিও প্লে করে। সেখানে সত্যমূর্তি তার শেষ ইচ্ছা জানিয়ে গিয়েছিল, আর সেই ইচ্ছেটা শুনে মপিদেবের সিএম হওয়ার ইচ্ছেটা আজীবনের জন্য মাটি হয়ে যায়। কারণ সত্যমূর্তির ইচ্ছা ছিল তার মৃত্যুর পর রামকে নতুন সিএম হিসেবে ঘোষণা করা হবে। বিষয়টা ফাঁস হওয়ার সাথে সাথে মিডিয়াতে তোলপাড় শুরু হয়ে যায়। তৎক্ষণাৎ সে ইন্সপেক্টরের কাছে ফোন আসে যে কিনা রামকে অ্যারেস্ট করে মার খাওয়াচ্ছিল। যখন লোকটা জানতে পারে রাম নতুন সিএম হয়ে গেছে, তখন সে উল্টো সীমার লোকেদেরকেই মারতে শুরু করে। সেটা দেখে রাম অবাক হয়ে যায়, কারণ সে তো সত্যমূর্তির ব্যাপারে কিছু জানতোই না। কিছুক্ষণ পর একটা হেলিকপ্টার এবং অনেকগুলো গার্ড এসে রামকে সম্মানের সাথে নিয়ে যায় সত্যমূর্তির কাছে, কারণ সে তার শেষ ইচ্ছে উল্লেখ করে গিয়েছিল যে তার চিতায় আগুনটাও যেন রামই দেয়। রাম এসব জেনে খুব কনফিউজড হয়ে যায়। এদিকে দীপিকারাও ভীষণ অবাক হয়। বেচারির তো বিয়ে মাঝপথে আটকে গেছে, তার উপর আবার এত তামাশা। তো সত্যমূর্তির মুখাগ্নি শেষ হলে তার অ্যাসিস্ট্যান্ট রামকে অতীতের ঘটনাগুলো খুলে বলতে শুরু করে, কারণ অতীতেই সত্যমূর্তির এমন অদ্ভুত ডিসিশনের কারণটা লুকিয়ে আছে। বহু বছর আগে ওই এলাকায় আন্না নামের একজন সৎলোক ছিল। গ্রামের উন্নতি এবং মানুষের সাহায্যে সে সবসময় এগিয়ে আসতো। ওই সময়টাতে কিছু অসাধু ব্যবসায়ী পাহাড় খনন করত, কিন্তু এতে পরিবেশের ক্ষতি তো হচ্ছিলই, সাথে সেখানকার জনজীবনও বিপন্ন হচ্ছিল, যে কারণে গ্রামের মানুষ ধর্মঘট শুরু করে। তাদের সাথে আন্নাও যোগ দেয়। আসলে ওই পাহাড়ে গলিত ইস্পাতের খনি পাওয়া গিয়েছিল, যেগুলো উত্তোলনের জন্য ওই অসাধু ব্যবসায়ীরা অপরিকল্পিত উপায়ে পাহাড় খনন করত।
তো ওই কোম্পানির মালিক যখন দেখে আন্নারা কোনোভাবেই ধর্মঘট থেকে সরে আসছে না, তখন সে আন্নাকে তার অফিসে ডেকে পাঠায়। ডেকে তাকে বোঝানোর চেষ্টা করে যে লোহা না খনন করলে লোহার তৈরি জিনিসগুলো তৈরি করা যাবে না, এতে শিল্পেরও ক্ষতি হবে, সেই সাথে মানুষেরও অনেক অসুবিধা হবে। কিন্তু আন্না তার কথা মানতে চায় না। সে বলে, আমরা যদি মাটি কেটে ফসল ফলাতে পারি তাহলে লোহারও বিকল্প খুঁজে বের করতে পারি। এই কথা বলে সে সেখান থেকে বেরিয়ে আসে। আন্নার জিদের কাছে কোম্পানির মালিককে একটা পর্যায়ে হার মেনে নিতে হয় এবং সে ওই কোম্পানি বন্ধ করে দেয়। এতে গ্রামের সবাই ভীষণ খুশি হয়। এরপর একদিন মুকুন্দ নামের একজন লোক গ্রামের সবাইকে নিয়ে আন্নার সাথে দেখা করতে আসে। এত লোককে একসাথে আসতে দেখে আন্না মনে করে নিশ্চয়ই আবারও কোনো ধর্মঘটে বসতে হবে। কিন্তু মুকুন্দ বলে, না আন্না, আমরা চাচ্ছিলাম যে আর ধর্মঘট না করে একটা জাতীয় পার্টি শুরু করি, মানে রাজনৈতিক পার্টি আর কি। সবসময় তো শুধু সরকারের কাছ থেকে নিয়েই গেলাম, এখন যদি আমরা দেশ আর দশের জন্য কিছু করতে পারি তার থেকে ভালো আর কি হয়। কিন্তু আন্না তার কথায় রাজি হয় না। সে বলে, রাজনীতি ভালো জিনিস না, কারণ রাজনীতি শুধু ইমোশনে চলে না, সেখানে অনেক টাকার প্রয়োজন পড়ে, আর সেই টাকার লোভে মানুষের মতিভ্রম ঘটে। কিন্তু মুকুন্দ তাকে আশ্বস্ত করে যে তারা টাকার জন্য রাজনীতি করবে না, তাদের পার্টির মূল লক্ষ্যই হবে বিনা টাকার রাজনীতি। আন্নার ওয়াইফের কাছেও এই আইডিয়াটা খুব ভালো লাগে। সেও চাচ্ছিল আন্না দেশের জন্য কিছু করুক। এখানে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করা যায়। আন্নার ওয়াইফ হচ্ছে সেই মহিলা যে সবার সামনে সত্যমূর্তিকে তুইতকারি করেছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই মহিলার সাথে সত্যমূর্তির সম্পর্কটা কি? তার উত্তর আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। তো সবার কথাতে আন্না রাজনীতি করতে রাজি হয়ে যায়। পরদিন তাদের পার্টির উদ্বোধনের ঘোষণা দেওয়ার জন্য প্রেস মিটিং ডাকা হয়। কিন্তু সেখানে কথা বলতে গিয়ে আন্নার একটু সমস্যা হচ্ছিল, কারণ আন্নার জন্মগতভাবেই তোতলানোর একটু সমস্যা ছিল। তবুও সে কোনো মতে মিডিয়ার লোকেদের সাথে কথা বলে প্রেস কনফারেন্স শেষ করে। কিন্তু যাওয়ার সময় রিপোর্টাররা বলতে থাকে, টাকা ছাড়া রাজনীতি হতে পারে ঠিক আছে, কিন্তু কথা ছাড়া কিভাবে হবে? এই কথাটা শুনে আন্নার মন খারাপ হয়ে যায়। সে স্পষ্টভাবে কথা বলার জন্য প্র্যাকটিস শুরু করে। তার ওয়াইফও তাকে এই কাজে অনেক সাহায্য করে, কিন্তু শত চেষ্টার পরেও সে কোনোভাবেই শুদ্ধভাবে কথা বলতে পারছিল না। এদিকে তাদের পার্টির প্রচারণার দিন ঘনিয়ে আসতে শুরু করে। তাই আন্না সিদ্ধান্ত নেয় তার কথাগুলো সে অন্য কারোর মাধ্যমে সবার কাছে পৌঁছবে, অর্থাৎ সে ভাষণ দেওয়ার জন্য বা মানুষের কাছে তার ধারণাগুলো পৌঁছানোর জন্য অন্য একজন মানুষকে হায়ার করবে। তখন মুকুন্দ তার ছোট ভাই সত্যমূর্তিকে আন্নার সামনে নিয়ে আসে। সে যথেষ্ট স্মার্ট এবং কথা বলায় খুব পটু ছিল। তাছাড়া মুকুন্দের ছোট ভাই হওয়ার কারণে আন্না তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। প্রচারণার প্রথম দিন সত্যমূর্তির জোরালো বক্তব্য সবার মন কেড়ে নেয়। অবশ্য ওই কথাগুলো তাকে আন্নাই লিখে দিয়েছিল। এরপর থেকে প্রতিদিন আন্না তার চিন্তাধারা এবং ভাষণগুলো খাতায় লিখতে শুরু করে, আর সেই কথাগুলো সবার সামনে প্রেজেন্ট করে সত্যমূর্তি। তবে সাধারণ জনতা জানতো না এই কথাগুলোর পেছনে আন্না রয়েছে, তাই সবাই সত্যমূর্তিকেই বাহবা দিতে শুরু করে। তবে আন্নার এসব নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। তার কথাগুলো যে মানুষের কাছে পৌঁছতে পারছে এটাই অনেক বড় ছিল। তবে জনগণ যেহেতু সত্যমূর্তিকে অনেক ভালোবাসা দিচ্ছিল, তাই আন্না সিদ্ধান্ত নেয় তাদের পার্টি থেকে ইলেকশনে দাঁড়াবে সত্যমূর্তি। এটা জানার পর সত্যমূর্তি ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। আন্নার প্রতি তার সম্মান আর ভালোবাসা কয়েক গুণ বেড়ে যায়, কারণ তার কারণেই তো সে এত বড় একটা সুযোগ পেয়েছিল। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু একদিন মুকুন্দ এসে আন্নাকে বলে, আন্না, অন্য পার্টির লোকেরা অনেক টাকা খরচ করছে, এখানে যদি আমরা কিছু টাকা খরচ না করি তাহলে তো ইলেকশনে জিততে পারবো না। তার কথা শুনে আন্না অবাক হয়ে বলে, তুমি এসব কি বলছো মুকুন্দ? আমরা তো বিনা টাকায় রাজনীতি করতে চেয়েছিলাম। তখন মুকুন্দ বলে, হ্যাঁ আন্না, রাজনীতি তো বিনা টাকায় করবই, কিন্তু তার জন্য তো ইলেকশনে আগে জেতা জরুরি। তাছাড়া টাকাগুলো তো আমাদের দিতে হবে না, অনেক বিজনেসম্যান আমাদের ইলেকশনে টাকা দিতে রাজি, তাই তুমি আর না করো না। এই কথা বলে মুকুন্দ আন্নাকে একটা কার্ড দেখায়। কার্ডটা দেখা মাত্রই আন্না তেলে বেগুনে জ্বলে ওঠে, কারণ ওই কার্ড সেই স্টিল কোম্পানির মালিকের ছিল। আসলে জনতার সাপোর্ট দেখে সে বুঝে গিয়েছিল আন্নার পার্টি জিতে যাবে, যে কারণে আগে থেকেই টাকা দিয়ে তাদেরকে হাত করার চেষ্টা করছিল। কিন্তু আন্না কোনোভাবেই এতে রাজি হয় না। সে বলে, যে লোকটার বিরুদ্ধে আমরা ধর্মঘট করলাম, এত আন্দোলন করলাম, এখন তার কাছে গিয়ে হাত পাতবো? না, এটা কোনোভাবেই সম্ভব না। দরকার হয় আমরা রাজনীতি বন্ধ করে দেব, কিন্তু কারো কাছে হাত পাতবো না। কিন্তু নিশ্চিত জয় চোখের সামনে দেখার পর কি আর কেউ ইলেকশন থেকে ফেরত আসে? তাই মুকুন্দরাও ফেরত আসতে পারে না। পাওয়ার আর টাকার লোভে তারা আন্নাকে ছাপিয়ে ওই বিজনেসম্যানের কাছ থেকে অনেকগুলো টাকা নিয়ে নেয়। তবে এই কথাটা আন্নার কানে পৌঁছতে খুব একটা সময় লাগে না। সে বিষয়টা জানা মাত্রই পার্টি বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে নেয়, আর পরদিন একটা প্রেস কনফারেন্স ডাকে বিষয়টা সবাইকে জানানোর জন্য। কিন্তু সে যে কোন ব্যাপারে প্রেস কনফারেন্স ডেকেছে সেটা কাউকে আগে থেকে জানায় না। তাই মিডিয়ার লোকেরা মুকুন্দকে ফোন করে এই বিষয়ে জিজ্ঞেস করে। মুকুন্দ তাদের কথা শুনেই বুঝে যায় আন্না নিশ্চয়ই পার্টি বন্ধ করার জন্য এই কাজটা করছে। তারা ভীষণ টেনশনে পড়ে যায়, এতদূর আগানোর পর তো আর পিছপা হওয়ার কোনো জায়গা নেই।
তাই তারা সিদ্ধান্ত নেয় আন্না এবং তার পরিবারকে দুনিয়া থেকে সরিয়ে ফেলবে, কারণ আন্না সরে গেলে তাদের পথ একেবারেই পরিষ্কার। লোভের কারণে মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে, তাই না? রাতে আন্না তার ওয়াইফ আর ছেলেকে নিয়ে কোথাও একটা যাচ্ছিল। এমন সময় হঠাৎ তাদের গাড়িতে অ্যাটাক করা হয়। আন্না তাদের সাথে লড়াই করে তার পরিবারকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু এতগুলো মানুষের সাথে সে একা পেরে উঠছিল না। তাই তারা ওই লোকগুলোর হাত থেকে পালানোর চেষ্টা করে। এসবের মাঝেই আন্নার ওয়াইফ আর ছেলে তার থেকে আলাদা হয়ে যায়। আন্না বুঝে উঠতে পারছিল না সে কি করবে। সে আর কোনো উপায় না পেয়ে দ্রুত পুলিশকে ফোন করে, কিন্তু তার তোতলানোর সমস্যার কারণে সে পুলিশকে কোনো কিছুই বুঝিয়ে বলতে পারে না। এরপর সে তার গ্রুপের একজনকে ফোন করে জানায় যে তাদের উপর অ্যাটাক করা হয়েছে। তার বউ এবং ছেলেও হারিয়ে গিয়েছে, তবে এর থেকে বেশি আর সে কিছু বলতে পারে না, কারণ সে যখন বেশি নার্ভাস বা এক্সাইটেড থাকতো তখন তার তোতলানোটা আরো বেশি বেড়ে যেত, যে কারণে ফোনের ওপাশ থেকে লোকটা তার কথা বুঝতে পারে না। তবুও সে কোনো মতে ওই লোকটাকে তার অ্যাড্রেসটা বলতে সফল হয়, কিন্তু দুর্ভাগ্যবশত লোকটা কিছু জানার আগেই মুকুন্দ সেখানে পৌঁছে তাকে মেরে ফেলে। আর আন্না যে কথাটা বলেছে সেটা মুকুন্দ শুনে ফেলে, আর সেই কথা শুনেই সে সত্যমূর্তিকে নিয়ে পৌঁছে যায় আন্নার কাছে। তাদের দুজনকে দেখে আন্না একটু স্বস্তি পায়, কারণ মুকুন্দ আর সত্যমূর্তিকে সে সব থেকে বেশি ভরসা করত। কিন্তু তার সেই বিশ্বাসের কি পরিণতি হতে চলেছে সেটা আন্না কল্পনাও করতে পারেনি। সত্তার লোভে তারা দুজন মিলে তাদের প্রিয় আন্নাকে নির্মমভাবে খুন করে, আর সেটা আড়াল থেকে আন্নার ওয়াইফ আর ছেলে দেখে ফেলে। আন্নার ওয়াইফ বুঝে গিয়েছিল যে মুকুন্দর সামনে পড়লে তারাও মারা পড়বে, তাই সে তার ছেলেকে নিয়ে চুপিসারে সেখান থেকে পালিয়ে যায়। আন্নাকে খুন করার পর সত্যমূর্তি মুকুন্দকেও খুন করে ফেলে, কারণ সে কোনো রিস্ক নিতে চাচ্ছিল না। এরপর মানুষের সিম্প্যাথি পাওয়ার জন্য মুকুন্দের দুই ছেলে মপিদেব আর মাগাধীরাকে দত্তক নিয়ে নেয়, আর তার এই পুরো প্ল্যানটা কাজেও লেগে যায়। সে উত্তরপ্রদেশের সিএম হয়ে যায়। তার অ্যাসিস্ট্যান্টের মুখ থেকে রাম এই কথাগুলো শোনার পর ভীষণ অবাক হয়। সেই সাথে তার নিজের উপর ভীষণ রাগও হচ্ছিল, কারণ আন্না ছিল তার আসল বাবা। ছোটবেলায় একটা দুর্ঘটনায় সে তার মায়ের কাছ থেকে আলাদা হয়ে যায়। সেই সময়টাতে বয়স অনেক কম থাকার কারণে মা এবং বাবার চেহারা তার মনে ছিল না, কিন্তু আজ যখন সে সবকিছু জানতে পারল তখন তার খুব কষ্ট হচ্ছিল। সব থেকে বেশি আক্ষেপ এটা নিয়ে হচ্ছিল যে সে নিজ হাতে নিজের বাবার খুনির মুখাগ্নি করেছে। তবে সত্যমূর্তির অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে সত্যমূর্তি আর আগের মতো নেই। সে নিজের ভুল বুঝতে পেরেছে এবং সেটা শুধরানোর জন্যই রামকে সিএম হিসেবে ঘোষণা করেছে। সবকিছু শোনার পর রাম সিএম হওয়ার অফারটা অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু মপিদেব তো এত সহজে হার মেনে নেওয়ার মানুষ না। তাই রাম যেদিন শপথ নিচ্ছিল সেদিনই সে সবার সামনে একটা ঝামেলা বাঁধায়। সে রামকে বলে, তুমি তো সিএম হতে পারবে না, সিএম হতে হলে তোমাকে আগে তোমার চাকরি থেকে রিজাইন করতে হবে, আর আমি যেহেতু তোমার নামে কেস করে রেখেছি তাই কেস সলভ না হওয়া পর্যন্ত তুমি রিজাইনও করতে পারবে না, তাই তোমার সিএমও হওয়া হবে না। এই কথা শুনে পার্টির সবাই রামকে সাপোর্ট করতে শুরু করে, আর মপিদেবকে জোর দিতে থাকে যে সে যেন ওই কেস উঠিয়ে নেয়, যাতে রাম রিজাইন করে মন্ত্রীপদ অ্যাকসেপ্ট করতে পারে। মপিদেব তাদের কথায় কেসটা উঠিয়ে নিতে রাজি হয়ে যায়, কিন্তু সাথে একটা শর্তও জুড়ে দেয় যে রামের ওপর থেকে কেসটা তুলে নিলে রামকেও প্রমিস করতে হবে নেক্সট সিএম মপিদেব হবে। কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো রাম কোনো চিন্তা না করেই তার কথায় রাজি হয়ে যায়। সে সবার সামনে মপিদেবকে সিএম পোস্টের জন্য রেফার করে, কিন্তু সিএম পোস্ট পাওয়া মাত্রই মপিদেব তার কথা থেকে ঘুরে যায়। সে রামের কেসটা তুলে নিতে রাজি হয় না, কি আর করা। রাম তখন মন খারাপ করে ফিরে যায়। কিছুদিন পর সব ফর্মালিটিস পূরণ করা হয়ে গেলে মপিদেব ফাইনালি সিএম এর চেয়ারে বসার সুযোগ পায়। ততদিনে রামেরও সাসপেনশন শেষ হয়ে যায় এবং সেও চাকরিতে জয়েন করে। তবে এবার সে ফিরেছিল একটা স্পেশাল পাওয়ার এবং প্ল্যান সহ। চাকরিতে ফেরা মাত্রই সে নতুন করে ইলেকশন করার অ্যানাউন্সমেন্ট করে দেয়, যেটা শোনার পর মপিদেবের মাথায় একদম আকাশ ভেঙে পড়ে। বেচারা তো ঠিকভাবে সিএম এর চেয়ারে বসার সুযোগই পেল না, তার মধ্যেই রাম তার বম নিয়ে তার মাথার উপর ব্লাস্ট করে দিল। ইলেকশনের খবরটা পেয়ে মপিদেব ভীষণ টেনশনে পড়ে যায়, কারণ সে খুব ভালো করেই জানতো জনতার ভোটে তার জেতা সম্ভব নয়। এমন অবস্থায় পলিটিশিয়ানদের কাছে একটাই রাস্তা খোলা থাকে, সেটা হচ্ছে টাকা। ভোটারদেরকে টাকা খাওয়াও আর তাদের কাছ থেকে ভোট কিনে নাও। মপিদেবও ব্যতিক্রম কিছু করে না, সে ভোটারদেরকে টাকা খাওয়াতে শুরু করে। এদিকে রাম গিয়ে ওই ভোটারদেরকে টাকা না নেওয়ার জন্য উৎসাহ দিতে চায়, কিন্তু দুঃখের বিষয় ওই এলাকার বেশিরভাগ মানুষই গরিব ছিল, আর ইলেকশনে পাওয়া এই টাকাগুলো দিয়েই তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কেনাকাটা করত। সেই সাথে ছোটখাটো কিছু শখ পূরণ করারও সুযোগ পেত তারা। এখন শুধুমাত্র রামের কথায় তারা কেন এই সুযোগটা হাতছাড়া করবে? রাম যখন বুঝতে পারে তাদের সাথে কথা বলে কোনো লাভ হবে না, তখন তার মাথায় আর একটা ইনোভেটিভ আইডিয়া আসে। সে ভোটারদেরকে গিয়ে বলে, ঠিক আছে আপনারা টাকা নিন, তবে এবার ডাবল টাকা নেবেন। কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন রাম সবাইকে বুঝিয়ে বলে যে
আপনাদের ভোট পেয়েই তো পলিটিশিয়ানরা রাজত্ব করতে পারে, কোটি কোটি টাকা আয় করতে পারে, তাহলে সেখান থেকে তো আপনারা কিছুটা টাকা দাবি করতেই পারেন। সবার কাছে রামের এই আইডিয়াটা বেশ ভালো লাগে, তাই সবাই ভোট দেওয়ার জন্য ডাবল টাকা দাবি করতে শুরু করে। মপিদেব সেটা শুনে খুব চিন্তায় পড়ে যায়। তখন মাগাধীরা তাকে বোঝায়, আরে সমস্যা নেই, যা চাচ্ছে দিয়ে দাও, একবার ইলেকশনে জিতে গেলে সুদে আসলে সব উসুল করে নেওয়া যাবে। তার কথা শুনে মপিদেব এক্সট্রা টাকা দিতে রাজি হয়ে যায়। কিন্তু এখানেই শেষ নয়। পরদিন হবু সিএম সরকারি প্লেনে করে কোথাও একটা যাচ্ছিল। ঠিক সেই সময় রাম সেখানে গিয়ে হাজির হয় আর বলে, ইলেকশনের ঘোষণা হওয়া পর্যন্ত তুমি সরকারি কোনো জিনিস ব্যবহার করতে পারবে না, না কোনো যানবাহন না অন্য কিছু। আর সরকারি পারমিশন ছাড়া যেহেতু তুমি সরকারি প্লেন ব্যবহার করেছো, তাই তোমাকে 25 লাখ টাকার ফাইন করা হচ্ছে। মপিদেবের কাছে অঢেল টাকা ছিল, 25 লাখ টাকা তার কাছে কোনো ব্যাপারই না। তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে দ্রুত ওই টাকাগুলো পরিশোধ করে দিতে বলে। কিন্তু ঝামেলা তো বাধে অন্য জায়গায়। রাম তাকে জানায় যে ইলেকশন বাবদে প্রত্যেক প্রার্থী মাত্র 40 লাখ টাকা খরচ করতে পারবে, আর তার মধ্যে 25 লাখ টাকা তো সে ফাইনে অলরেডি খরচ করে ফেলেছে। এখন বাকি টাকা দিয়েই তাকে ইলেকশনের সব কাজ শেষ করতে হবে। তখন মপিদেবের অ্যাসিস্ট্যান্ট এসে মপিদেবকে বলে, স্যার, এই টাকা দিয়ে তো পার্টির লোকেদেরই পোষাবে না, ভোটারদের কি দেব? তাছাড়া প্রত্যেককে 1 প্যাকেট করে বিরিয়ানি দিতে গেলেও তো এর থেকে বেশি টাকা খরচ হয়ে যাবে। পার্টির লোকরা এই কথাটা জানার পর একে একে উধাও হতে শুরু করে। মপিদেবের তখন মাথায় হাত ওঠার মতন অবস্থা। সেই সুযোগে মাগাধীরাও নমিনেশন ফর্ম ফাইল করে ফেলে। এদিকে সত্যমূর্তির অ্যাসিস্ট্যান্ট গিয়ে আন্নার নামে শুরু করা সেই রাজনৈতিক পার্টিটা আবারও অ্যাক্টিভ করে এবং তার নামে নির্বাচনের জন্য নমিনেশন ফাইল করে। মপিদেবের সামনে তখন কড়া কম্পিটিশন পড়ে যায়। সে বেশি টাকা দিয়ে ভোট কেনার জন্য চোরাই পথে টাকা আনতে শুরু করে। ওই টাকা ভর্তি ট্রাকগুলো বেশ কয়েকবার পুলিশের হাতে পড়ে। তারা বিষয়টা রামকে জানায়, কিন্তু রাম তাদেরকে আটকাতে না বলে বরং ছেড়ে দিতে বলে। সেটা দেখে সবাই ভাবতে শুরু করে যে রাম হয়তো মপিদেবের সাথে হাত মিলিয়েছে। কিন্তু কথায় আছে না, ওস্তাদের মার শেষ রাতে। ছোট ভাইয়ের দেখা দেখি মাগাধীরাও টাকা আনতে শুরু করে, আর এবার রাম মাগাধীরার টাকাগুলো আটকে দেয় আর অনৈতিকভাবে টাকা আনার অপরাধে তার নমিনেশনও ক্যান্সেল করে দেয়। বাকি ছিল শুধু মপিদেব। মপিদেবও বুঝে গিয়েছিল রাম তার পেছনে অবশ্যই লাগবে, তাই সে আগে থেকেই নিজেকে বাঁচানোর ব্যবস্থা করে রাখে। সে জানতো আন্নার পার্টিকে রেখে তার পার্টিকে কেউ ভোট দেবে না, তাই ভোটের আগের দিন সে বিভিন্ন ভোট কেন্দ্রে বম লাগিয়ে দেয় আর নিজে গিয়ে বিষয়টা রামকে জানায়। তার প্ল্যানটা এরকম ছিল যে ভোটের দিন বেশ কিছু ভোট কেন্দ্রে ব্লাস্ট হবে এবং এই অঘটনের কারণে তাদের নির্বাচনটা ক্যান্সেল হয়ে যাবে। আর দ্বিতীয়বার নির্বাচন হতে গেলে বেশ কিছুদিন সময়ের প্রয়োজন। সেই সময়ের মধ্যে মপিদেব নিজে জেতার জন্য অন্য কোনো প্ল্যানিং করে ফেলতে পারবে, কিন্তু এতে যে নিরীহ মানুষগুলো মারা যাবে তার কোনো তোয়াক্কা তার ছিল না। তবে রাম বিষয়টা শুনে ভীষণ টেনশনে পড়ে যায়। তখন মপিদেব তাকে শর্ত দেয় যে সে যদি মপিদেবের কথা মতো কাজ করে তাহলে সে কোথাও ব্লাস্ট হতে দেবে না। রাম তখন বাধ্য হয়ে মপিদেবের কথা মেনে নেয়। পরদিন যথাযথভাবে ভোট শুরু হয়। মপিদেবকে জেতানোর জন্য তার ভাড়া করা লোকেরা বারবার করে জাল ভোট দিতে শুরু করে। একবার ভোট দিয়ে এসে কেমিক্যালের মাধ্যমে হাতের কালো কালিটা মুছে আবারও গিয়ে ভোটের লাইনে দাঁড়ায়। এভাবেই বিভিন্ন ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার সিলসিলা চলতে থাকে। মপিদেবের সম্পূর্ণ বিশ্বাস ছিল যে এবারের ইলেকশনে তাকে কেউ হারাতেই পারবে না। এটা ভেবেই মনে মনে লাড্ডু ফুটতে থাকে তার। কিন্তু এর পরে কি হতে চলেছে এই ব্যাপারে তার কোনো আইডিয়াই ছিল না। মপিদেবের ভাড়া করা লোকেরা হঠাৎ করে হসপিটালে ভিড় জমাতে শুরু করে। তখন জানা যায় তারা যে আঙুলের কালি মুছে আবারও ভোট দিতে গিয়েছিল সেই আঙুলগুলো কেমিক্যালের কারণে ফুলে কলাগাছ হয়ে গেছে। এমন অবস্থা দেখে লোকগুলো ভীষণ ভয় পেয়ে যায়। এরই মাঝে জানা যায় এই সব কিছুর পেছনে রামের হাত রয়েছে। সে আগে থেকেই কেমিক্যাল কোম্পানিতে কথা বলে ওই কালি মোছা কেমিক্যালের মধ্যে বিষাক্ত অন্য একটা কেমিক্যাল মিশিয়ে দিয়েছিল, যাতে তার রিয়াকশনে ওই ভোটার লোকেদের হাতে ইনফেকশন হয়ে যায়। তো ডক্টর ওই লোকগুলোকে চেক করে জানায় তাদের আঙুল কেটে ফেলতে হবে, না হলে ইনফেকশন আটকানোর কোনো উপায় নেই। এই কথা শুনে সবাই ভীষণ ভয় পেয়ে যায়। 1 প্যাকেট বিরিয়ানি আর একটা কোকের কারণে তাদের আঙুল কেটে ফেলতে হবে, এই আবার কেমন কথা? তারা স্বীকার করে নেয় যে মপিদেবের কথায় তারা জাল ভোট দিতে গিয়েছিল, যে কারণে আজ তাদের এই অবস্থা। ব্যাপারটা মিডিয়ার সামনে ফাঁস হওয়া মাত্রই তুলকালাম শুরু হয়ে যায়। পুলিশ তৎক্ষণাৎ ওই লোকগুলোকে অ্যারেস্ট করে এবং যে যে কেন্দ্রে তারা ভোট দিয়েছিল সেখানে আবারও ইলেকশন করতে বলে। মপিদেব তখন বুঝে যায় এবার আর তার বাঁচার কোনো উপায় নেই, তাই সে নতুন একটা ফোন দিয়ে আটে। সে ইলেকশন অথরিটির কাছে গিয়ে কমপ্লেন করে যে রাম তার আসল পরিচয় লুকিয়েছে। সে সবার সামনে প্রমাণ করার অনেক চেষ্টা করে যে রামের আসল বাবা আন্না এবং তার ওয়াইফ। আসলে সে এটা প্রমাণ করতে চাচ্ছিল যে আন্না যেহেতু রামের বাবা,
তাই তার নামে খোলা পার্টিকে রাম সাপোর্ট করবে। আর সেই কারণে হয়তো সে মপিদেবের ভোটগুলোকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। তবে রাম তখন বিষয়টা পুরোপুরি অস্বীকার করে। সে এটাও অস্বীকার করে যে আন্না তার বাবা। তখন মপিদেব নিজের কথার সত্যতা প্রমাণ করার জন্য রামের আসল মাকে ডেকে আনে। তাকে জিজ্ঞেস করা হয় রাম তার ছেলে কিনা। মহিলা তখন বলে, হ্যাঁ, রাম আমার ছেলে। কিন্তু এত কিছুর পরেও রাম সেটা অস্বীকার করে। সে সবার সামনে বলে দেয়, ওই মহিলা তো মানসিকভাবে অসুস্থ, তাই তার কথায় পাত্তা দেওয়াটা উচিত হবে না। এই কথা শুনে রামের মা ভীষণ কষ্ট পায়। কথাগুলো বলার সময় রামেরও ভীষণ কষ্ট হচ্ছিল। তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। কিন্তু সেই বা কি করবে? একবার যদি ইলেকশন ক্যান্সেল হয়ে যায়, তাহলে মপিদেব নিজের জেতার আবার কোনো সুযোগ খুঁজে বের করবে। আর রাম সেটা হতে দিতে যাচ্ছিল না। তো রাম যেহেতু পুরো বিষয়টা অস্বীকার করে, আর অফিসিয়ালভাবে রামের বাবা মা যেহেতু অন্য কেউ ছিল, তাই মপিদেবের কিছু করা সম্ভব হয় না। রাম সেখান থেকে বেরোনোর পর সোজা চলে যায় তার মায়ের কাছে, গিয়ে সবকিছু খুলে বলে এবং তার কাছে ক্ষমা চায়। তখন তার মা বলে, আমি জানি আন্নার ছেলে কখনো কোনো ভুল করতে পারে না। তুমি চিন্তা করো না, তুমি যেমনটা চাচ্ছ তেমনটাই হবে। পরদিন হঠাৎ মহিলা হোস্টেল থেকে রামের কাছে একটা ফোন আসে। তাকে জানানো হয় তার মা মহিলা হোস্টেল থেকে কোথাও গায়েব হয়ে গেছে। কথাটা শোনা মাত্রই রাম তৎক্ষণাৎ পৌঁছে যায় সেখানে গিয়ে সে জানতে পারে রামের মা সেখানকার একজন গার্ডের ফোন নিয়ে কিছু একটা করছিল। রাম তখন কৌতূহলবশত সেই গার্ডের ফোনটা চেক করলে দেখতে পায় সেখানে ইউটিউবের বেশ কিছু ভিডিও প্লে করা হয়েছিল, যেখানে মেডিকেল সায়েন্স এবং ডিএনএ রিপোর্ট নিয়ে বেশ কিছু কথা বলা হচ্ছিল। সেই সাথে কেমিক্যাল বিষয়ক অন্য একটা ভিডিও ছিল, যেখানে বলা হচ্ছিল সালফিউরিক অ্যাসিড নামের একটা অ্যাসিডের মধ্যে যদি মানুষের শরীর গলানো হয়, তাহলে তার ডিএনএ শনাক্ত করা কোনোভাবেই সম্ভব নয়। রামের মনে তখন খটকা লাগে। পাশেই একটা কেমিক্যাল ফ্যাক্টরি ছিল। রাম তৎক্ষণাৎ দৌড়ে চলে যায় সেখানে, আর তার সন্দেহ সঠিক প্রমাণিত হয়। সে দেখতে পায় তার মা সালফিউরিক অ্যাসিডের একটা বড় কন্টেনারের ভেতর ঝাঁপ দিয়ে মারা গেছে। কারণ সে ওই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছিল ডিএনএ টেস্ট করলে রামের আসল সত্যতা সবার সামনে চলে আসবে। তখন রামের উদ্দেশ্য সফল হবে না। তাই যাতে কোনোভাবে ডিএনএ টেস্ট করা সম্ভব না হয়, তাই তার মা নিজেই নিজের জীবনটা দিয়ে দেয়। রাম এটা বোঝার পর কান্নায় ভেঙে পড়ে। সে কখনো কল্পনাও করেনি সত্য মিথ্যার এই যুদ্ধে তাকে তার মাকেই হারিয়ে ফেলতে হবে। তবে মায়ের মৃত্যু তো এভাবে বিফলে যেতে দেওয়া যায় না। তাই রাম ৮-৬ বেঁধে মপিদেবের পেছনে লেগে যায়। তার কড়া নজরদারিতে ভোটের কাজ সঠিকভাবে সম্পন্ন হয়। এরপর আসে ভোট গণনার পালা। রাম হঠাৎ খবর পায় মপিদেব বিভিন্ন ভোট কেন্দ্রে অ্যাটাক করাতে চাচ্ছে। ভোট গণনার আগেই সে ইভিএম মেশিন গায়েব করতে চাচ্ছিল, যাতে ভোট কেন্দ্রে আবারও একটা ঝামেলা বাঁধে আর ইলেকশনটা ক্যান্সেল হয়ে যায়। কিন্তু রাম তো এমনটা হতে দেবে না। তবে সে এটাও জানতো না যে কোথায় কোথায় অ্যাটাক হতে পারে। তাই সেটা খুঁজে বের করার জন্য সে পুলিশকে মপিদেবের ওই পালতু ভোটারদেরকে ছেড়ে দিতে বলে। ছেলেগুলো ছাড়া পাওয়া মাত্রই বিভিন্ন ভোট কেন্দ্রে ছড়িয়ে পড়ে, কারণ মপিদেব তাদেরকে আগে থেকেই সব ইনস্ট্রাকশন দিয়ে রেখেছিল। তো তাদের গতিবিধি ফলো করে রাম জানতে পারে মোট 13টা ভোট কেন্দ্রে অ্যাটাক হতে চলেছে। তাই সেখানকার ইভিএম মেশিনগুলো রাম আগে থেকেই ড্রোনের মাধ্যমে উঠিয়ে এনে অন্য একটা সিকিউর জায়গায় রেখে দেয়। পরদিন পুলিশের করা সিকিউরিটির মধ্যে ভোট গণনা শুরু হয়। কিন্তু রাম জানতো এখানেও মপিদেব কোনো না কোনো অ্যাটাক করানোর চেষ্টা অবশ্যই করবে, আর হয়ও ঠিক সেটাই। কিছুক্ষণের মধ্যেই মপিদেবের গুন্ডারা এসে সেখানে অ্যাটাক করে। তবে রামও সেটার ব্যবস্থা আগে থেকেই নিয়ে রেখেছিল। তার সাইডের লোকেরা ক্রেন এবং বুলডোজার নিয়ে আগে থেকেই রেডি ছিল। মপিদেবের গুন্ডারা অ্যাটাক করা মাত্রই ওই লোকগুলো বুলডোজার আর ক্রেনের মাধ্যমে তাদেরকে পিষতে শুরু করে। কিন্তু এত কিছুর পরেও শেষ রক্ষাটা হয় না। মপিদেবের বেঁচে যাওয়া গুন্ডারা ভোট গণনার মধ্যেই গিয়ে অ্যাটাক করে। এরই মাঝে সেখানে পৌঁছে যায় মপিদেব নিজেই। রাম এবং তার মধ্যে শুরু হয় তুমুল যুদ্ধ। সাথে মপিদেবের সাঙ্গপাঙ্গ তো আছেই। মপিদেবের সাথে রাম পেরে উঠছিল না। একটা পর্যায়ে মপিদেব রামের হাতের ভেতরে লোহার রড ঢুকিয়ে দেয়, আর সেই রডটা একটা জায়গায় আটকে দেয়। রাম নিজের হাতটা ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। মপিদেব তার চোখের সামনেই একের পর এক ইভিএম মেশিনগুলো ভাঙতে শুরু করে। বেশ কয়েকটা মেশিন ভাঙার পর সে রামকে বলে, এখন আমি হায়ার অথরিটির কাছে গিয়ে কমপ্লেন করব যে এই মেশিনগুলোর মধ্যে আমার ভোট সব থেকে বেশি ছিল, আর এই মেশিনগুলো ভেঙে যাওয়ার কারণেই আমি ইলেকশনে জিততে পারিনি। তখন ইলেকশন ক্যান্সেল করে দেওয়া হবে, আর নতুন করে ইলেকশন শুরু হওয়ার আগেই আমি নতুন কিছু প্ল্যানিং করে ফেলবো। তবে রাম সেটা শুনে একটুও ভয় পায় না, বরং অনেক কষ্টে তার হাতটা ছাড়িয়ে সে তার টিমকে জিজ্ঞেস করে কতগুলো মেশিন নষ্ট হয়েছে এবং সেখানে আনুমানিক কতগুলো ভোট থাকতে পারে। টিমের লোকেরা জানায় সবগুলো মেশিন মিলিয়ে মোট 50,000 ভোট হতে পারে। রাম তখন তাদেরকে একটা রিপোর্ট তৈরি করতে বলে, আর সেই রিপোর্টে লিখতে বলে
ওই মেশিনগুলোতে যতগুলো ভোট ছিল তার সবগুলোই ছিল মপিদেবের নামে, অর্থাৎ ওই 50,000 ভোটই মপিদেবের ছিল। কথাটা শুনে মপিদেব বেশ কনফিউজড হয়ে যায়। তখন জানা যায় আন্নার পার্টি মপিদেবের পার্টির তুলনায় অনেক এগিয়ে আছে। মপিদেব কয়েক হাজার ভোটে নয়, কয়েক লাখ ভোটে হেরেছে। তো এর মাঝে যদি 50,000 ভোট মপিদেবের সাইডে চলে যায় তাতেও কিছু আসবে যাবে না, জিত আন্নার পার্টিরই হবে। এটা শোনার পর মপিদেবের মাথায় যেন বাজ পড়ে। সে কোনোভাবেই নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না। আবারও গিয়ে রামের ওপর অ্যাটাক করতে শুরু করে। তার একটাই কথা, রাম যদি বেঁচে না থাকে তাহলে আসল সত্যটা সামনে আসবে কিভাবে। তবে রামও এবার আর দমে থাকে না। দুজনের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। কিন্তু রাম যেহেতু আগে থেকেই অনেকটা আহত ছিল তাই এবার আর বেশিক্ষণ টিকতে পারে না। মপিদেবের আঘাতে সে অজ্ঞান হয়ে যায়। তখনই তার মায়ের চেহারাটা তার চোখের সামনে ভেসে ওঠে। সে তার সবটুকু শক্তি সঞ্চার করে আবারও উঠে দাঁড়ায় এবং মপিদেবের ওপর অ্যাটাক করে। এবার আর মপিদেব তার সাথে পেরে ওঠে না। রাম তাকে মারতে মারতে আধমরা করে ফেলে। এরপর তাকে প্রাণেই মারতে যাবে, কিন্তু দীপিকা তাকে বাধা দেয়, যে কারণে রাম মপিদেবকে ছেড়ে দেয়। এরপর ভোট গণনা শেষে আন্নার পার্টিকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় এবং ওই পার্টির সিএম হিসেবে রামের নামটাও রেফার করা হয়। রাম তখন নিজের চাকরি থেকে রিজাইন করে সিএম এর পোস্ট অ্যাকসেপ্ট করে আর তার বাবার বিনা টাকার রাজনীতির সেই স্বপ্নটা পূরণ করার কাজে লেগে পড়ে এবং আজকের গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আসলে অন্যায় করে যে সফলতা পাওয়া যায় না, আর যদি পাওয়াও যায় সেটা টিকিয়ে রাখা যায় না, তা আজকের গল্পে আবারও প্রমাণিত হলো। সফলতা পাওয়ার একমাত্র মূল মন্ত্র হচ্ছে সততা এবং নিষ্ঠা। আর সেই মূল মন্ত্রের কারণেই রাম নিজের এবং তার বাবার স্বপ্নটাকে পূরণ করতে পেরেছিল। তো আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর এমন সব সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।